অবকাঠামো ঘাটতি ও সুযোগ সুবিধার অভাবে যাত্রী প্রত্যাশা পূরণ করতে পারছে না রেল, দ্রুতগতির ট্রেন চলাচল নিশ্চিতের পরামর্শ। মান্ধাতা আমলের এই যে ডিজেল প্রপালশন ইঞ্জিন লোকোমোটিভ দিয়ে চলা, এটা দিয়ে কিন্তু আমরা হাই স্পিডের ট্রেন চালাতে পারবো না। এখানে ইলেকট্রিক ট্রেন আসতে হবে। রেল যে ক্যাপাসিটি এটা আরো বৃদ্ধি করে এবং এই ব্যবস্থাটা আরো জোরদার করা প্রয়োজন। নৌপথেও দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না যাত্রীদের, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে জানালেন মন্ত্রী। ঠিক পাই না, ছাদে আসছি, বৃষ্টি বাদল যদি আসে তাহলে তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা না। কেবিন এই জায়গায়, আমি কেবিন থেকে আমি কিভাবে যাব বাথরুমে? এই যে রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে, দড়ির উপরে মাল, মালের উপর মানুষ। যাত্রীরাও কিন্তু নিয়ম কানুন মানতে চায় না। যে লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিল তাকে কিন্তু মোবাইল করে ওখানে ফাইন করে। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র নিহত, আহত 2। দুর্বৃত্তদের হামলায় খুন হলেন হোমিওপ্যাথি চিকিৎসক। ব্লগার প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গিকে ধরতে বিমানবন্দর সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খতিয়ে দেখা হচ্ছে মোসাদের সঙ্গে যোগাযোগকারীদের বিষয়টিও। 2 মাসেও শিক্ষার্থী তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আটকে আছে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন, সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। বরগুনায় ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ। মামলা দায়েরের পর 2 জন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। এবং ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু। কক্সবাজার উপকূল সহ সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর সতর্কতা সংকেত বহাল। দেশের দক্ষিণাঞ্চলে থেমে থেমে বৃষ্টি। কুষ্টিয়ায় সানোয়ার হোসেন নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিক্ষক মোহাম্মদ সাইফুজ্জামান। সকাল 10টার দিকে বটতুইল এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শুক্রবারের মতো শিশির মাঠে নিজ চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আসেন সানোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফুজ্জামান। হঠাৎ করে মোটরসাইকেলে করে 3 জন এসে চিকিৎসক সানোয়ার হোসেনকে এলো পাথারি কুপিয়ে পালিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে গুরুতর আহত হন শিক্ষক সাইফুজ্জামান। পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সঙ্গে এখনো আমরা আলাপ করতে সুযোগ পাইনি, তবে যতটুকু মনে হচ্ছে যে একটা পূর্ব শত্রুতার কিছু কারণ থাকতে পারে। তো বিষয়টা আমরা আরো গভীরভাবে খতিয়ে দেখতেছি। কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে নাইম নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে আরো 2 জন। সকাল 11টার দিকে সদর উপজেলার কবুরহাটে এই ঘটনা ঘটে। নিহত নাইম কবুরহাট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে নাইম ও তার বন্ধু হাফিজ ক্রিকেট বলের মতো একটি বস্তু দেখতে পেয়ে হাতে নেয়। কিছু দূর যাওয়ার পর সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আহত অবস্থায় হাফিজ ও অপর একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে খবর পেয়েছি যে ওরা ক্যারি করতেছিল এবং ওদের কাছেই বিস্ফোরণটা ঘটে গেছে অসাবধানতাবশত। আমরা জঙ্গি কানেকশন আছে কিনা সেটাও আমরা তো খতিয়ে দেখব, এটা তদন্তের স্বার্থে আমরা সবকিছু মিলিয়ে দেখব। ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গি যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমানবন্দর ও পুরো সীমান্ত এলাকা জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসায় সাংবাদিকদের একথা জানান। এর আগে গতকালই ওই 6 জঙ্গিকে ধরতে পুরস্কারের ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই 6 জনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
এরা গত বছর ঢাকায় লেখক অভিজিৎ রায় থেকে শুরু করে সর্বশেষ কলাবাগানে জুলহাস মান্নান ও মাহবুব তনয় হত্যার মতো ঘটনায় জড়িত। রেড অ্যালার্ট জারির তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগকারী অন্যদের বিষয়টিও খতিয়ে দেখছে সরকার। পরিবহন খাত হিসেবে যাত্রীদের কাছে বরাবরই অগ্রাধিকার পেয়েছে রেল, কিন্তু অবকাঠামো ঘাটতি ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় কিছুতেই যাত্রী প্রত্যাশা পূরণ করতে পারছে না এ খাত। তাই আসছে বাজেটে দ্রুতগতির ট্রেন চলাচল নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। সাজিদ রাজু রিপোর্ট। নিরাপদ ও পরিবেশ বান্ধব যোগাযোগ মাধ্যম হিসেবে জুড়ি নেই রেলপথের, কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ধারাবাহিক বঞ্চনার শিকার এ খাত। গেল অর্থবছরে পরিবহন খাত সর্বোচ্চ বরাদ্দ পেলেও কিছু নতুন ইঞ্জিন ও ডেমো ট্রেন ছাড়া উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি রেল খাতে। অথচ বিশ্লেষকরা বলছেন, মালামাল ও যাত্রী পরিবহন উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার পাওয়া উচিত রেলপথ। এটা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী একটা মাধ্যম। মানুষ এখন যায় না কেন? এটা অনেক স্লো চলে। এটাকে ধারাবাহিকভাবে আমি যদি এখন 200-300, মানুষ এখন 500 কিলোমিটারও চালাচ্ছে। একমাত্র রেলেই কিন্তু দিন দিন গতি বাড়ছে। রেলপথ এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেই অর্থে গুরুত্ব দেওয়া হয় নাই, এবং আমার মনে হয় এইখানে একটা ভারসাম্যহীনতা আছে। উন্নত দেশ তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও যেখানে সংযোজন ঘটানো হচ্ছে দ্রুতগতির ট্রেন, সেখানে আমাদের দেশে এখনো চলছে পুরনোগুলোই। তাই এ খাতকে উচ্চগতি সম্পন্ন করার পরিকল্পনা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আমরা এখনো ইলেকট্রিফিকেশনই যাই নাই। আমরা দ্রুত গতির যদি ট্রেন সার্ভিস পেতে চাই, এই করিডোরটাকে যেমন নিয়ন্ত্রিত করতে হবে, দেন সেই সেকেলে মান্ধাতা আমলের এই যে ডিজেল প্রপালশন ইঞ্জিন লোকোমোটিভ দিয়ে চলা, এটা দিয়ে কিন্তু আমরা হাই স্পিডের ট্রেন চালাতে পারবো না। এখানে ইলেকট্রিক ট্রেন আসতে হবে। এবং আমাদের রেল যে ক্যাপাসিটি, এটা আরো বৃদ্ধি করে এবং এই ব্যবস্থাটা আরো জোরদার করা প্রয়োজন। এতে করে আমাদের যে সীমিত ভূমির দেশ, আমাদের এটা একটা বড় কনস্ট্রেন্ট। সড়ক ও নৌপথের সঙ্গে সমন্বয় করে একটি ভারসাম্যপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। টেকসই সমাধানের পরীক্ষিত মাধ্যম যেটা হলো রেল। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশের নৌপথে যাত্রী ভোগান্তি যেন নিয়তির লেখা। হাজারো সমস্যা নিয়ে প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন লাখো যাত্রী। লঞ্চের কেবিন বা ডেক, কোনো শ্রেণীর যাত্রীরই দুর্ভোগ থেকে রেহাই নেই। বিশ্লেষকদের মতে অতি মুনাফার লোভে যাত্রী সেবার কথা বেমালুম ভুলে যান মালিকরা। নৌপথ নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। কেউ শুয়ে, কেউ বা বসে, আর যাদের কপালে বসারও সুযোগ হয়নি তারা আশ্রয় নিয়েছেন লঞ্চের পাশে রেলিং এর উপর। দেশের প্রায় সব রুটে লঞ্চের অবস্থা এখন এমনই। যাত্রীদের দাবি, চাহিদার তুলনায় লঞ্চের সংখ্যা কম হওয়ার কারণেই তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে লঞ্চে যাতায়াত করছেন। ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জামাল নামের এই লঞ্চে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 720 জন। অথচ এই মুহূর্তে লঞ্চে যাত্রী আছে 2000-এরও বেশি। পাশাপাশি দীর্ঘ সময়ে যাত্রা করার জন্য লঞ্চ মালিকদের যেসব সুবিধা দেওয়ার কথা, তার ছিটে ফুটাও তারা দিচ্ছেন না বলে অভিযোগ যাত্রীদের। এটা তো সম্ভব না, গাদাগাদির ভিতরে এক জায়গায় যাওয়া, বাচ্চা পোলাপান নিয়ে ঘেসে ঘেসে বসতে হয়, যাতায়াতি করে নিজেদের একবারে কষ্ট করে থাকতে হয়। টয়লেট পুরুষ মহিলা একভাবেই যাইতে আছি, টয়লেট একটু পরিমাণ বেশি থাকে, তো সিরিয়ালটা ধরা লাগে না। ভিতরে জায়গা না থাকায় লঞ্চ মালিকরা বেশিরভাগ সময়ই যাত্রী বহন করছেন খোলা ছাদ কিংবা নিচে গেটের বাইরের অংশেও। বাদ যায় না কেবিনের প্রবেশ পথগুলো। এমনকি ইঞ্জিন নষ্ট জেনেও শুধুমাত্র মুনাফার লোভে অনেক লঞ্চই হাজারো যাত্রীর জীবনের ঝুঁকি নিয়েও গভীর রাতে পাড়ি দিচ্ছে পদ্মা মেঘনা। যাত্রী আছে মিনিমাম আপনার সঙ্গে 3000, লাইট বয়েল আছে মনে করেন সর্বোচ্চ 100। দুতলায় সিট পাই না, এবারে একতলায় ঘুরছি, সিট পাই না, তারপরে ছাদে আসছি। বৃষ্টি বাদল যদি আসে তাহলে তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা না। কেবিন এই জায়গায়, আমি কেবিন থেকে আমি কিভাবে যাব বাথরুমে? এই যে রাস্তাগুলি সব বন্ধ হয়ে গেছে। লোকজন সামনে বসা থাকে, শোয়া থাকে, আমরা বাচ্চা পোলাপান নিয়ে বের হতে পারি না। ভিতরে অনেক লোক ভিড় করে আছে, জায়গা পিছাচ্ছিল। দড়ির উপরে মাল, মালের উপর মানুষ। একটা ইঞ্জিন নষ্ট হওয়া সত্ত্বেও কোনো কর্তৃপক্ষ অ্যানাউন্সও করে না যে লঞ্চটাতে প্রবলেম আছে। সরকার এর জন্য যাত্রীদের অসচেতনতাকে দায়ী করলেও
বিশ্লেষকরা বলছেন লঞ্চ সংকট ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণেই যাত্রী সেবা নিশ্চিত হচ্ছে না নৌপথে। অধিদপ্তরের কর্মকর্তারা নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াতের জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে। মালিকরা তাদের মুনাফার জন্য যাত্রী সাধারণের জীবনকে ঝুঁকিতে ফেলতেও কিন্তু তারা দ্বিধাবোধ করেন না। যাত্রীরাও কিন্তু নিয়মকানুন মানতে চায় না। যেমন আমরা বারবার বলি ছাদে উঠবেন না, যে লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিল তাকে কিন্তু মোবাইল করে ওখানে ফাইন করে, সেই নিউজটা কিন্তু আসে না। পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি পণ্য পরিবহনের পাশাপাশি প্রতিদিন শুধুমাত্র ঢাকামুখী নৌপথেই 1 লাখ যাত্রী যাওয়া আসা করেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পটুয়াখালী। দুপুরের সময় আরো থাকছে। টাঙ্গাইলে যমুনা নদীতে নির্মাণাধীন বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী, কাজের মান নিয়ে প্রশ্ন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ঘূর্ণিঝড় রোয়ানুর আশঙ্কায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রেখেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ অপরিবর্তিত থাকলে আগামীকাল সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, ঘূর্ণিঝড় রুয়ানো এখন পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার কেন্দ্রে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার থেকে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। তবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে ঝড়টি গড়ে 1000 কিলোমিটারেরও বেশি দূরত্বে রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, প্রবল বর্ষণে সিলেট ও চট্টগ্রামে পাহাড় ধসেরও আশঙ্কা আছে। ঘূর্ণিঝড়েরটি এখনো গতিপথ এখনো বাংলাদেশ অভিমুখেই আছে। এখন যে গতি আছে এই গতিতে এগুলে এটি শনিবার সন্ধ্যার পরে বাংলাদেশ উপকূলে আসতে পারে। ঘূর্ণিঝড়টি এখনো 1000 কিলোমিটার দূরে, সেই প্রভাবটা এখনো পড়বে না। ঘূর্ণিঝড়টি যখন এগিয়ে আসবে বাংলাদেশের দিকে, যখন সেটি 200 কিলোমিটার দূরে থাকবে অথবা 100 কিলোমিটার দূরে থাকবে, সেই সময় সহযোগী একটি জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজার সহ উপকূলীয় এলাকাগুলোয় নৌযান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম অতিক্রম করতে পারে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম অতিক্রম করতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় 3 থেকে 4 ফিট জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি এখন উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বাতাস বলা হয়েছে 62 থেকে 88 কিলোমিটার। যেহেতু ঘূর্ণিঝড়টি অনেক দূরে আছে, ঘূর্ণিঝড়টি হয়তো আগামীকাল রাতে, সন্ধ্যার পরে রাতে আর কি বাংলাদেশে চট্টগ্রাম বা কক্সবাজার উপকূল অতিক্রম সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালেও বৃহস্পতিবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 34.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোয়ানুর আশঙ্কায় বরিশাল নৌবন্দর থেকে স্থানীয় রুটে চলাচলকারী ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। তবে 65 ফুটের ওপরের লঞ্চগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর মোকাবেলায় সিপি স্বেচ্ছাসেবকগণ স্থানীয় পর্যায়ে ঘূর্ণিঝড় সম্পর্কে প্রচারণা করছেন। ঝড়ের তীব্রতা বৃদ্ধির ক্ষেত্রে যেন দ্রুত সময়ের মধ্যে জনসাধারণ আশ্রয় কেন্দ্রে যেতে পারেন, তার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাগেরহাটেও রোয়ানুর প্রভাবে বৃষ্টির পাশাপাশি বইছে ঠান্ডা বাতাস। সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলো উপকূলের বিভিন্ন নদ নদীতে অবস্থান নিয়েছে। দরাটানা নদীর কূলে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে শতাধিক মাছ ধরা ট্রলার ও নৌকা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে জেলেরা নিরাপদ আশ্রয় হিসেবে বাগেরহাট মৎস্য বাজারে অবস্থান নিয়েছে। বন্যা না কমা পর্যন্ত তাদের বাগেরহাট মৎস্যঘাটে নিরাপদ আশ্রয় থাকার জন্য আমরা সকলকে বলে দিয়েছি। আমরা ঘাটে বাঞ্জা আছি, এখন আবার যদি ভালো হয় তাহলে আমরা ফিরে আবার যাব। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব পড়েছে মংলা বন্দরেও। খোলা হয়েছে আলাদা আলাদা কন্ট্রোল রুম।
যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় উপজেলা প্রশাসন। ইসমাত জাহান, সময় সংবাদ। চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নেভাল একাডেমি এলাকায় আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চলে যাচ্ছি তার কাছে। পার্থ, কেমন দেখছেন আবহাওয়া? ধন্যবাদ পারমিতা। আমরা এখন আছি চট্টগ্রামের নেভাল এলাকায়। ঘূর্ণিঝড় রোয়ানুর যে 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, সেই সতর্কতা সংকেত কিন্তু এখনো রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় যদি আঘাত হানে সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা জাফর আলমের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে 4 নম্বর সংকেত হলে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বন্দরের পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেহেতু 4 নম্বর সংকেতের কারণে সাগর উত্তাল রয়েছে, তো সেই কারণে কিন্তু সাগর বহির্নোঙর থেকে যে পণ্য খালাস, সে পণ্য খালাসটি কিন্তু এখন বন্ধ রয়েছে বহির্নোঙরে। কিন্তু বন্দরের যে মূল জেটি, সেই মূল জেটিতে কিন্তু বন্দরের ভিতরে পণ্য খালাস চলছে। সেক্ষেত্রে যদি সিগন্যাল আরো বাড়ে, বিশেষ করে 4, 5, 6 বা 7 পার হয়, সেক্ষেত্রে 6 বা 7 পার হলে কিন্তু বন্দরের পক্ষ থেকে কিন্তু আলাদা অ্যালার্ট জারি করা হয়। যেহেতু এখনো 4 নম্বর সতর্কতা সংকেত, তো সে কারণে কিন্তু বহির্নোঙরে পণ্য খালাস কিন্তু এখনো বন্ধ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বন্দরের ভিতরে যে পণ্য খালাস, সেই পণ্য খালাস কিন্তু চলছে। তিনি বলেছেন যে যখনই যদি ঘূর্ণিঝড় আঘাত হানে বা আরো সিগন্যাল বাড়ে, তো সেক্ষেত্রে কিন্তু যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বন্দরের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে যখনই ঘূর্ণিঝড় আঘাত হানবে তখনই কিন্তু যেসব বন্দরে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি রয়েছে সেসব যন্ত্রপাতি যাতে অতি দ্রুত ঢেকে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দরে যে লাইট রয়েছে সেই লাইটগুলো যাতে খুলে ফেলা যায় সেই ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হয়েছে। এছাড়া অন্যান্য যেসব ব্যবস্থা রয়েছে, বিশেষ করে যখন সিগন্যাল 7, 8 বা 9, 10-এ চলে যায় তখন কিন্তু বন্দরের পক্ষ থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়। সেক্ষেত্রে কিন্তু বন্দরের তখন কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে তিনি আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখনো 4 নম্বর সংকেত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন বহির্নোঙর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে, কিন্তু বন্দরের ভেতরে সব ধরনের পণ্য খালাস চলছে। সেক্ষেত্রে আজকে চট্টগ্রাম বন্দরে কিন্তু 6টি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া জেটি ছেড়ে গেছে প্রায় 8টি জাহাজ। তো সেক্ষেত্রে তিনি বলছে সকাল থেকেই কিন্তু পণ্য খালাস চলছে। আর আমি যদি চট্টগ্রামের আবহাওয়ার কথা যদি একটু বলি, সেক্ষেত্রে আমরা জানি চট্টগ্রামে যে ঘূর্ণিঝড় রোয়ানু, সেটি কিন্তু চট্টগ্রাম বন্দর এলাকা থেকে প্রায় 1205 কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া কক্সবাজার থেকে 1080 কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া মংলা থেকে 1025 ও পায়রা বন্দর থেকে 1055 কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এই আমরা আবহাওয়া কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে বাতাসের গতিবেগ, সে বাতাসের গতিবেগ কিন্তু রয়েছে 62 থেকে 68 কিলোমিটার, কিন্তু সেটি কিন্তু বাতাসের গতিবেগ ঘন্টায় 82 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া যখনই কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কালকে দুপুর বা সন্ধ্যা নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। তবে ঘূর্ণিঝড়টি একটি প্রাথমিক স্তরের ঘূর্ণিঝড়, সে কারণে এটি কম শক্তিশালী হতে পারে। তারপরেও ঘূর্ণিঝড়টি যদি চট্টগ্রামে আঘাত হানে তো সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এক্ষেত্রে এখন ঘূর্ণিঝড় রোয়ানু কিন্তু অনেকটাই স্থিরভাবে অবস্থান করছে যে জায়গায় ছিল কালকে। আর আমি তো আগেই বলেছি চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু প্রায় 1205 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রোয়ানুতে। সেক্ষেত্রে আমাদেরকে আবহাওয়া কর্মকর্তা যিনি আমাদেরকে জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ধরনের গরম পড়ছিল, বিশেষ করে যে তাপদাহ সৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। আর ঘূর্ণিঝড় কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে কালকে দুপুর কিংবা সন্ধ্যার পরে, সেটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের নেভাল এলাকা থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর সর্বশেষ খবর। পারমিতা। ধন্যবাদ পার্থ। দর্শক আমাদেরকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব এবং এখনকার যে পরিস্থিতি চট্টগ্রামে তা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গাছপালার পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি ঝোড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে আজ দেশটির কেরালা রাজ্যে আঘাত হানতে পারে বলে ধারণা স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের। তবে দেশটির তামিলনাড়ুর উপকূল ঘেঁষে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানু আরো শক্তিশালী হয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে বলে এক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়। এবার আইপিএল এর খবর। আজ দিনের একমাত্র ম্যাচে প্লে অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলস।
আগেই প্লে অফ নিশ্চিত করা হায়দ্রাবাদ টেবিলে নিজেদের শীর্ষস্থানকে চায় আরও শক্তিশালী করতে। রায়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এবারের আসরের শুরুতে খুব বেশি আলোচনায় না থাকলেও পারফরম্যান্সের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ওপেনার শিখর ধাওয়ান, উইলিয়ামসন, মর্গানরা নিজেদের ছন্দ ধরে রেখে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। বোলিংয়ে আছেন শরণ, আশিস নেহরার মতো বোলারের পাশাপাশি রয়েছেন বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো মুস্তাফিজুর রহমান। অন্যদিকে এই ম্যাচে জয় না পেলে প্লে অফে খেলার আশা বাদ দিতে হবে জহির খানের দলকে। তাই যে কোনো মূল্যে জয় পেতে মরিয়া কুইন্টিন ডি কক, ডুমিনিরা। এখন পর্যন্ত 12 ম্যাচে ডেয়ার ডেভিলসের সংগ্রহ 12 পয়েন্ট। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে এবং লাঞ্ছনাকারীকে ক্ষমা চাইতে বাধ্য করার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, জাতির বিবেক হিসেবে বিবেচিত শিক্ষকের সঙ্গে এ অন্যায় আচরণ কোনোভাবে মেনে নেওয়া হবে না। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তারা। শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। এই সাংসদকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। যদি তিনি ক্ষমা না চান, বাংলার জনগণ তার প্রতি উত্তর দেবে। সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কানি দেয়, অশান্ত করে রাখে সমাজকে। সেই সমস্ত ঘটনার সাথে যারা যে কোনোভাবে জড়িত হোক না কেন, আমরা সরকারের কাছে তাদের খুঁজে বের করে শাস্তি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। যেভাবে দাম্ভিকতা দেখাচ্ছে সেটি মানবতার মধ্যে পড়ে না, এটি মানবতার বিরোধী অপরাধ। সেই মানবতার বিরোধী অপরাধের জন্য তাকে দ্রুত ট্রাইব্যুনাল আইনে বিচার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে প্রধানমন্ত্রীর সম্মতিতে নারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার শ্যামলকান্তি ভক্তকে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহাল ও ম্যানেজিং কমিটি বিলুপ্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌরাস্তা এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। কাজে সরকার এ ব্যাপারে নির্বিকার অথবা নির্লিপ্ত নই। আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত, শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত শিক্ষককে পুনর্বহাল এবং কমিটি যে বিরাজমান কমিটি বাতিল, এই সিদ্ধান্ত এখন কার্যকর থাকবে। তবে একটা কথা আমি বলি, 5 বছরের অর্জন 5 মিনিটের খারাপ আচরণে শেষ হয়ে যেতে পারে। 2 মাস পার হলেও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ অবস্থায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, তবে পরে ডিএনএ পরীক্ষায় রিপোর্টে পাওয়া যায় ধর্ষণের আলামত। এরপর এখনও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট না দেয়ায় জড়িতদের শনাক্ত করা নিয়ে শঙ্কা তাদের। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন তৈরিতে ডিএনএ পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হওয়ায় সিআইডিকে চিঠি দেওয়া হয়েছে। গত 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য গত 30 মার্চ কবর থেকে তনুর লাশ তোলা হয়। আমার ছেলে আমার ঘুমের পরে খাওয়াই আমার ঘুম পাতায় জানেন, আমার মেয়ের কথা মনে হয় দেখে আমার নিজেরটা আমি খুব উপলব্ধি মনে করি। মাঝে মাঝে আমি নিজেই রাত হলে ঘুমায় না, আমি সারা রাত বসে থাকি। রিপোর্ট তৈরি করার জন্য যে বোর্ড হয়েছে সেই বোর্ড ডিসিশন নিয়ে ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে কয়েকটি চিঠি দিয়েছে। সেই চিঠির জবাব এই মুহূর্ত পর্যন্ত আমি এখনো লিখিতভাবে পাইনি। এই রিপোর্ট পেলেই বোর্ড একটি সভায় বসবে এবং সভায় বসে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে সরবরাহ করবে। বরগুনার আমতলীতে ধর্ষণের মামলা তুলে না নেয়ায় আসামিদের বিরুদ্ধে নির্যাতিতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনার আমতলী উপজেলার আসাদুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি খাল খননের কাজ দেখতে যান। স্বজনদের অভিযোগ, এ সময় তার উপর হামলা চালায় স্থানীয় সুমন ও তার সহযোগীরা। তাদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হলে আসাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাদের দাবি, মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে আসাদুলকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল সুমন ও তার সহযোগীরা, কিন্তু তাতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্তরা। দুই ফির ছেলেরে আমরা জেল খাড়াই আনছি, হেয়ার লগে আমার স্বামীরে আক্রমণ করে যায়। এই আমার স্বামীরে একবারই দিছে, কি আর কম রড দিয়ে, আর আমার মাথায় কিছু খেলে না। ও যাই ঘটনাস্থলে কইছে যে এখানে একটু গভীর করিয়া খালটা কাটতো, এই মনের টাকা গে শালা ওরা তোর বলাইছে কেটা। 2 মাস জেল কাটছে, জেল কাটতে আওয়ার পরে আর কি ওরা বলতেছে যে ওরা যেই জায়গায় পাবো ওই জায়গায় ওরা শেষ করে দেবো। ঠগির ওইয়া খুশি দিতে দেওয়ার সাথে ওই শুরু নাই রড দিয়ে মাথা পাতায় বাড়ি দিয়ে ওই বাড়ি দিয়েছে, বাড়ি কাইতেই পড়ে গেছে। এই ছেলের যাইয়া জেলখানা গনে আসিয়া আমার ওই যে ভাইকে পিটে হত্যা করছে, এটার জন্য আমরা বিচার চাই। এ ঘটনায় অভিযুক্ত সুমন সহ 14 জনকে আসামি করে আমতলী থানায় বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। মৃত আসাদুলের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করে আমরা মামলা রুজু করি এবং এজাহার নামে 2 জন আসামি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াধীন আছে। এর আগে কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে 2014 সালের 18 মে সুমন হালদারের নামে বরগুনা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। আদালতে বিচারাধীন এ মামলায় বর্তমানে জামিনে রয়েছে অভিযুক্ত সুমন। সময় সংবাদ, পটুয়াখালী। পুরান ঢাকার চকবাজার এলাকায় স্ত্রীর হাতে স্বামী জামিল আহমেদ খুন হওয়ার ঘটনায় সন্দেহভাজন অন্য অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 2রা মে রাতে বাসা থেকে জামিল আহমেদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী মৌসুমী আহমেদকে আটক করে তারা। পরে মৌসুমী আহমেদের কাছ থেকে পাওয়া তথ্যে হত্যাকাণ্ডের সহায়তাকারী বড় বোনের স্বামী জুয়েলকে গতরাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওয়াইফকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে বাসায় সার্চ করার পরে তার বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। তার ওয়াইফকে আমরা ওই অবস্থায় ওই সময় গ্রেপ্তার করে নিয়ে আসি থানায়। জিজ্ঞাসাবাদ বিভিন্ন ইনভেস্টিগেশনের পরে 19 তারিখে রাত 8টার দিকে হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে আমরা আসামি জুয়েলকে গ্রেপ্তার করি। এজাহার নামীয় অন্যতম আসামি, এবং এই আসামি জুয়েল হচ্ছে মৌসুমীর বড় বোনের হাজবেন্ড। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন ঠেকাতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে নির্মাণাধীন বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। পাশাপাশি বাঁধটি নির্মাণ কাজের মান নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের 24 নভেম্বর যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় 7.2 কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে টাঙ্গাইল অংশে জিও ব্যাগ ফেলার কাজ প্রায় 80% শেষ হয়ে এলেও সম্প্রতি প্রচণ্ড জলোচ্ছ্বাস আঘাত হানে বাঁধটিতে। জলোচ্ছ্বাসে টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলার শাহজানি, আটাপাড়া, মারমা ও ধলাই গ্রামের প্রায় 2 কিলোমিটার এলাকা ভেঙে যায়। এই অবস্থায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনা পাড়ের বাসিন্দারা। ঘূর্ণিঝড় হয়, ঝড়ের কারণে পানি উপরে উঠে আসার কারণে এই পানি আবার যখন নিচে নেমে যায় তখন বস্তাগুলো ধসে গেছে। বন্যার আগেই মনে করেন ভাঙা ধরছে, তার পরবর্তীতে কি হবো তা তার বলে আসতেছি আমরা। আমার তো আতঙ্ক হয়ে রয়েছে। যদি কাজ ভালো করতো তাহলে দেশে যেত না, আর ব্লক দেয় নাই
ব্লক দিলেই বার্তা থাকতো। এদিকে নির্মাণাধীন বাঁধে ভাঙন দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড। ডিজাইন অনুযায়ী আমাদের কাজ হচ্ছে, আমরা খুবই আশাবাদী যে এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা টেম্পোরারি ওয়েব প্রোডাকশনের কাজ করে ফেলব। এলাকার লোক আশাবাদী ছিল, হয়তো তারা এই ঝড়ের কারণে একটু এখন দিশেহারা বা আতঙ্কিত, তবে আমরা এটা খুব অল্প সময়ের মধ্যে কাটে উঠতে পারবো ইনশাল্লাহ। কাজ শতভাগ গুণগত মান সম্পূর্ণ কাজই হয়েছে। এখানে 5 ধরনের মনিটরিং টিম কাজ করছে। এখানে কাজে আসলে নিম্নমানের কাজ করার কোনো সুযোগই নেই। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 122 কোটি টাকা ব্যয়ে বাঁধের স্থায়ী নির্মাণ কাজ 2018 সালের জুন মাসে শেষ হবার কথা রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। দুপুরের সময় আরো থাকছে। মমতার উন্নয়নের ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গে তৃণমূলের আবারও বিজয়, মন্তব্য দলটির নেতাদের। হার মেনে নিল বিরোধীরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দেশের পোশাক শ্রমিকদের তালিকা প্রণয়নের পাশাপাশি যাবতীয় তথ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারের নির্দেশনায় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রস্তুতকৃত এই ডাটাবেজে দেশের 6,500 গার্মেন্টসে প্রত্যক্ষভাবে কর্মরত 45 লাখ শ্রমিককে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বীমা এবং ক্ষতিপূরণ দিতে এই ডাটাবেজ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত করা হবে। রিপোর্ট করেছেন কমল দেব। দেশে বিজিএমইএর অন্তর্ভুক্ত 6,500 গার্মেন্টসে মোট শ্রমিকের সংখ্যা কত কিংবা প্রতিটি গার্মেন্টসে কত শ্রমিক কর্মরত রয়েছে, নারী পুরুষের হার কেমন, তার কোনো নির্ভরযোগ্য তথ্য কারো কাছে নেই। এই নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় ঢাকার তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজা। দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত ভবনে কি পরিমাণ শ্রমিক ছিল তা নিয়ে এখনো বিভ্রান্তি কাটেনি। এই অবস্থায় বিজিএমএর পক্ষ থেকে শুরু হয়েছে গার্মেন্টস ওয়ার্কার ডাটাবেস তৈরির কাজ। শ্রমিক ভাই বোনদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা ডাটাবেসটা ম্যান্ডেটরি করে দিয়েছি। এটা যদি আমরা বাস্তবতার নিরিখে প্রতিফলন করতে পারি তাইলে আমরা জানতে পারবো কোন ফ্যাক্টরিতে কতজন মহিলা ছিল, পুরুষ ছিল, কতজন শ্রমিক ছিল। রানা প্লাজা ধসের পর গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রুপ বীমা বাধ্যতামূলক করা হয়েছে। এই বীমার ক্ষতিপূরণ পেতে হলে অবশ্যই ওয়ার্কার ডাটাবেজে নাম থাকতে হবে। বেসড অন দ্যাট যত ওয়ার্কার আছে সবার পূর্ণাঙ্গ বায়োডাটা ইনক্লুডিং থাম ইমপ্রেশন। এই সিস্টেমটা চালু হওয়ার পরে আমরা কিন্তু ইন্স্যুরেন্সটা গভর্নমেন্ট পেমেন্ট করবে থ্রু দিস আইডেন্টিফিকেশন। উইদাউট হ্যাভিং দিস এটা কিন্তু কোনো ইন্স্যুরেন্স ক্লেম বা কোনো সমস্যা হলে কিছুই পাবে না। বিজিএমইএ এর পক্ষ থেকে দেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিককে তাদের শ্রমিকদের তথ্য প্রেরণ বাধ্যতামূলক উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে। ইন ফিউচারে আমরা এটা ন্যাশনাল আইডির সাথে অ্যাডজাস্ট করে দেব। এটা দ্বারা আমরা যে কোনো সময় একটা ওয়ার্কার সম্পর্কে সমস্ত তথ্যগুলো এক জায়গাতে আমরা পেয়ে যাব। সবশেষ তথ্য অনুযায়ী চলতি মে মাস পর্যন্ত ঢাকার অন্তত 1000 গার্মেন্টস কারখানা শ্রমিকদের এই ডাটাবেজের আওতায় আনা হয়েছে। আর চট্টগ্রামে এই সংখ্যা 250। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী 28 মে হবে ইউনিয়ন পরিষদের 5ম ধাপের নির্বাচন। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বারোদি ইউনিয়নে আছেন রিপোর্টার সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিত্র, বাবু, নারায়ণগঞ্জের এই দিকটা অর্থাৎ সোনারগাঁও উপজেলার দিকটা কিন্তু সকাল থেকে ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন, ছুটির আনন্দ উপভোগ করার জন্য একটি চমৎকার আবহাওয়া বিরাজ করছে এলাকায় এবং সাধারণ মানুষ তারা রয়েছেন তাদের মতো করে তাদের নিজস্ব সময় পার করছেন। তবে বিরাম নেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন এই 5ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের কিন্তু বিরাম নেই। তাদেরকে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে বিভিন্ন যে পাবলিক প্লেসগুলো রয়েছে সেই সব জায়গায় তারা প্রচারণা চালাচ্ছেন। সকালে দেখতে পেয়েছিলাম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই সোনারগাঁ উপজেলার বারোদি ইউনিয়নের মোহাম্মদ জহিরুল হক, তিনি প্রচারণা চালিয়েছেন তার দলীয় প্রতীক নৌকার পক্ষে এবং জুমার নামাজের পর প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম হোসেন দীপু এবং তিনি এখন প্রচারণা চালাচ্ছেন বারোদি ইউনিয়নের এই অংশটায়। এবং যেটি দেখতে পেয়েছি যে তার সমর্থকরা মিছিল নিয়ে এবং বিভিন্ন ছোটখাটো যে দোকানগুলো রয়েছে যেখানে মানুষের সমাগম হয় সেই সব জায়গাগুলোতে তারা প্রচারণা চালাচ্ছেন। এছাড়া জানিয়ে রাখি যে এই বারোদি ইউনিয়নে মোট 21,300 জন ভোটার রয়েছেন এবং মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ইউনিয়নের চেয়ারম্যান
পদে, যার মধ্যে একজন আওয়ামী লীগের প্রার্থী যেমন রয়েছেন, একজন বিএনপির প্রার্থী রয়েছেন, এছাড়া স্বতন্ত্র পদে যে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে কিন্তু আওয়ামী লীগেরই সক্রিয় কর্মী ছিলেন। এবং যেটি আরো জানতে পেরেছি আমরা যে এই এলাকাতে মোট 25 জন প্রার্থী তারা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 8 জন নারী, তারা সদস্য নারী সংরক্ষিত আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কথা বলেছিলাম যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে দলীয় প্রতীকের ব্যাপারটা তারা যেমন বিবেচনা করবেন, সামগ্রিক রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে তাদের সেটি যেমন গুরুত্ব পাবে তাদের প্রার্থী নির্বাচনে, একই সঙ্গে তারা কিন্তু এটাও চেষ্টা করবেন আসলে যে তাদের যে উন্নয়নের যে কার্যক্রম রয়েছে, তাদের যেই গত 5 বছরের যে ব্যক্তি ইমেজ সেটি বজায় থাকবে বলে তারা আশা করছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে তারা চেষ্টা করবেন যতটা সক্রিয়তার সঙ্গে তারা ভোটটি দিতে পারেন। এবং যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তারা বলছেন যে তারা যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তাদের প্রার্থীরাই জয়ী হবেন। এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি তারা কামনা করেছেন। এছাড়া যে প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম সচরাচর তারা দেখতে পেয়েছি যে চেষ্টা করছেন যে আসলে তাদের যে বিদ্রোহী প্রার্থী তাদের যে কোনো ধরনের কারণে যাতে ভোট ভাগ না হয় এটি চেষ্টা করতে। এছাড়া এখানে কিন্তু কেন্দ্রীয় কয়েকজন নেতা অংশ নিচ্ছেন এই প্রার্থীর পক্ষেটি আমরা দেখতে পেয়েছি। তো নির্বাচনের এই প্রচারণা চলছে এবং সেটা তো সামনের দিনেও চলবে, যেহেতু আরো সময় রয়েছে 7 দিন, সামনের দিনগুলো চলবে চেষ্টা করা আছে বাবু। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক, 5ম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সৌমিত্র শুভ্র। পাঁচ বছরের উন্নয়নের ধারাবাহিকতায় মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিপুল সমর্থন পেয়েছে বলে মনে করছেন দলটির নেতারা। বিরোধীরা বলছেন তারা ভোটারদের একটি বড় অংশের মনোভাবই বুঝতে পারেননি। বৃহস্পতিবার 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে 211টি আসনে জয় নিয়ে দ্বিতীয়বারের মতো রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে গত 4 এপ্রিল শুরু হয়ে 6 দফার ভোট পর্ব শেষ হয় 5ই মে। ভোটের আগে জনমত সমীক্ষা ও 16ই মে বুথ ফেরত জরিপে তৃণমূল কংগ্রেসের বিজয়ের আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু জয়ের ব্যবধানটা এত বড় হয়ে বিরোধীদের ধরাশায়ী করবে তা আশা করেননি কেউ। নির্বাচনের আগে কিছুটা বেকায়দায় পড়া তৃণমূলের এই দাপুটে জয়ে তাই বিস্মিত সবাই। স্বাভাবিকভাবেই মমতার এই বিপুল জয় নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মমতা রাজ্যের কয়েক লাখ ছাত্রীকে 25,000 টাকা করে যে অনুদান দিয়েছেন ভোটে তার সুফল মিলেছে। এছাড়া রাজ্যের 7.5 কোটি মানুষকে 2 টাকা কেজি দরে চাল ও গম দেওয়ার প্রভাবও পড়েছে এই নির্বাচনে। মানুষকে জিজ্ঞেস করুন, এইভাবে তারা ভোট দিয়েছে তার মানে তারা উন্নয়নের জন্য ভোট দিয়েছে। তাদের বাড়ির সামনে রাস্তাটা হয়েছে কিনা, তারা জল পেয়েছে কিনা, স্কুল আপগ্রেডেশন হয়েছে কিনা, আমার খড়দাতে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম হয়েছে কিনা, চারিদিকে তারা দেখছে উন্নয়নের জোয়ার। এদিকে বাম কংগ্রেসের অনৈতিক জোটের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে করছেন তৃণমূলের বিধায়কেরা। বাম এবং কংগ্রেস দুটো পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তি, নীতি আদর্শ কর্মসূচি ছাড়া তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র পরাজিত করতে বিভৎসতম কুৎসা অপপ্রচার হয়েছে। তা সত্ত্বেও মানুষ দিনের শেষে যে রায় দিয়েছেন সে রায় অভূতপূর্ব রায়। তবে বাম কংগ্রেস জোট থেকে বিজয়ী বিধায়কেরা তাদের পক্ষেই কথা বললেন। রাজনীতির প্রতি একটা বিতৃষ্ণা তৈরি করার যে একটা প্রবণতা, সেই প্রবণতায় মানুষ প্রভাবিত হয়েছে। আর রাজনৈতিকদের যেভাবে মানুষ, রাজনৈতিক নেতাদের যেভাবে মানুষ দেখতে অভ্যস্ত সেভাবে দেখতে পাচ্ছে না বলেই মানুষ কোথাও কোথাও কাউকেই সমর্থন করে। অনেক বেশি মানুষ আমি দেখছি যে কংগ্রেসকে ভরসা করেছে। যদি জোটের প্রার্থী হিসাবে কংগ্রেস বেশি প্রার্থী দিত আমার মনে হয় ফলটা বেশি হতো। এদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে নীরব থাকা একটি বড় সংখ্যক ভোটারের মনোভাব বুঝতে পারেননি বলেই হেরে গেছেন তারা। তবে দলের পক্ষে আগামী 5 বছর গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আগামী 27 মে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো তৃণমূল সরকার শপথ নেবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের কার্যালয়ে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের কথা রয়েছে তার। সময় সংবাদ, কলকাতা। ইজিপ্ট এয়ারের নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ভূমধ্যসাগরে তল্লাশি অভিযানের সময়ে কার্পাথোস দ্বীপের কাছে লাইফ জ্যাকেট ও উজ্জ্বল বর্ণের প্লাস্টিক সামগ্রী ভেসে থাকতে দেখে তা নিখোঁজ বিমানটির বলে দাবি করে
গ্রিক কর্তৃপক্ষ। মিশরের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে ওইসব বস্তু বিমানটির ধ্বংসাবশেষ নয়। বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো সন্ত্রাসী যোগ আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমানটির যান্ত্রিক ত্রুটির আশঙ্কা কম থাকায় সন্ত্রাসী হামলার ধারণা করছেন মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে গ্রিসের আকাশসীমায় মিশরের রাডার থেকে নিখোঁজ হয় বিমানটি। শেষ মুহূর্তে বিমানটি 37,000 ফুট থেকে 22,000 ফুট নিচে নেমে 360 ডিগ্রির মতো ঘুরে যায় বলে জানা গেছে। বিমানটির 66 আরোহীর মধ্যে 30 জনই মিশরীয় ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে যেমন ভালো করছেন জাতীয় দলের ব্যাটসম্যানরা, তেমনি কনিষ্ঠরাও ছোটাচ্ছেন রানের ফোয়ারা। তাই সামনের দিনগুলোতে দল নির্বাচনে মধুর সমস্যায় পড়তে পারে নির্বাচক প্যানেল, এমনটাই জানালেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। ওয়ানডে দল স্বয়ংসম্পূর্ণ হলেও টেস্ট দলে প্রয়োজন নির্ভরযোগ্য মুখ। ঘরোয়া লিগ ও জাতীয় দলের মাঝে এ দলের গুরুত্বটাও বললেন এই নির্বাচক। আমরা সবাইকে পুরো প্রিমিয়ার লিগ পাই না, যেহেতু ইন্টারন্যাশনাল খেলা থাকে, তো সব ন্যাশনাল খেলা সবাই খেলার সুযোগ পান না। বাট এই বছর কিন্তু সবাই পুরো লিগটা খেলছেন। তো এবার অবশ্যই ন্যাশনাল টিমের প্লেয়ার যখন খেলে তখন তো একটা চাহিদা থাকে কিংবা আশা থাকে যে ওরা বাকিদের থেকে অনেক ভালো পারফর্ম করবে। বাট এটা যেমন ঠিক হতাশার বলবো না, একটু আক্ষেপের কথা আক্ষেপ বলতে পারেন। বাট অ্যাট দ্য সেম টাইম এটা ভালো লাগছে ন্যাশনালের বাইরে যারা আছে তারা পারফর্ম করছে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য অপরচুনিটি যদি এই টিমের খেলা হয়, কারণ ন্যাশনাল টিমের খেলার ঠিক পেছনের পরে আগের ধাপটাই কিন্তু এই টিমের খেলাটা। সেখানে খেললে কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন যে এই ছেলেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কেমন ভালো করবে। অ্যাট দ্য সেম টাইম ওই খেলাটা কিন্তু বুঝতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কেমন হতে পারে। আমি নতুন খেলাদের কথা বলছি। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র নিহত, আহত 2। দুর্বৃত্তদের হামলায় খুন হলেন হোমিওপ্যাথি চিকিৎসক। ব্লগার প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গিকে ধরতে বিমানবন্দর সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খতিয়ে দেখা হচ্ছে মোসাদের সঙ্গে যোগাযোগকারীদের বিষয়টিও। 2 মাসেও শিক্ষার্থী তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আটকে আছে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন, সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। বরগুনায় ধর্ষণের মামলা তুলে না নেয়ায় নির্যাতিতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ। মামলা দায়েরের পর 2 জন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। এবং ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু। কক্সবাজার উপকূল সহ সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর সতর্কতা সংকেত বহাল। দেশের দক্ষিণাঞ্চলে থেমে থেমে বৃষ্টি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।